আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা আজকে আছি আমাদের প্রধান সাধারণ বা মোট সমাস যে কটা ৬টা সমাস, একদম প্রথম ক্লাসে সমাসের বীজ যেটা সমাস, ওই ক্লাসে বলেছিলাম যে সমাস প্রকারভেদ কত প্রকার, তো সেখানে ডিটেলস দেখাইছিলাম। তো আমাদের সাধারণ যে সমাস ৬ প্রকার, সেই ৬ প্রকার সমাসের আজকের শেষ পর্বে চলে আসছি। দেখতে দেখতে আমাদের সমাস কিন্তু অনলাইনে ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। এরপর আরও একাধিক ক্লাস থাকবে, প্র্যাকটিসের ক্লাস থাকবে, তারপরে সমাসের অপ্রধান সমাসগুলো থাকবে, কোন সমাসের সাথে কোন সমাসের মিল আছে, পার্থক্য আছে, এগুলো একটু ডিটেলস আলোচনা থাকবে। তো আমাদের প্রথাগতভাবে যে সমাসের ৬টা ভাগ, সেই ৬টা ভাগের আজকে আমরা শেষ ক্লাসে আছি। আমাদের শেষ ক্লাসের নাম হচ্ছে, শেষ সমাস হচ্ছে অব্যয়ভাব সমাস। চলুন তাহলে অব্যয়ভাব সমাস চিনে নিই। প্রথমে আমাদেরকে জানতে হবে অব্যয়ভাব সমাসের অব্যয়টা কি জিনিস। ব্যাপারটা হচ্ছে এরকম যে পূর্বপদ অব্যয় থাকে, পূর্বপদে অব্যয় থাকে। ডিটেলস দেখলাম যে যে সমাসে পূর্বপদ অব্যয় পদ থাকে তাকে এরকম না, পূর্বপদ অব্যয় থাকে, ডিটেলস লিখলাম না। আর পূর্বপদ অর্থের প্রাধান্য থাকে, পূর্বপদ অর্থের প্রাধান্য থাকে, অর্থের প্রাধান্য থাকে। এখন কত হচ্ছে স্যার অব্যয়, এই দুটো লিখলেন, আমি একটু অব্যয়ের সংখ্যাটা আলাদা করে দেখা দেবো যাতে আপনাদের বুঝতে বা চিনতে সুবিধা হয়। আশা করে লিখেছেন। অব্যয়টা কি জিনিস, অব্যয়ের কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেই। অব্যয়ের অর্থ মানে নেই, ব্যয় মানে অর্থ। অশব্দের অর্থ হচ্ছে, একটু লিখে দিই, অশব্দের অর্থ হচ্ছে ওই যে নেতিবাচক অর্থ নেই, আর ব্যয় মানে অর্থ বা পরিবর্তন, অর্থ বা পরিবর্তন, যার কোনো পরিবর্তন বা অর্থ নাই, সেটা হচ্ছে কি ধরনের পরিবর্তন নাই। পরিবর্তনের ক্ষেত্রে নাই, স্ত্রী পুরুষবাচক এরকম করা যায় না, স্ত্রী পুরুষবাচক শব্দভেদ নাই, স্ত্রী বা পুরুষ শব্দ এরকম নির্ণয় করা যায় না, বচন ভেদ নাই, বচনগত পরিবর্তন নাই, বচনগত পরিবর্তন নাই। আর কি নাই, ক্রিয়ার কালের পরিবর্তন নাই, নাই কোনো কিছুই নাই, এরকম কিছুই পরিবর্তন করা যায়। আপনি ধরেন একটা ও বা আর, এখন আর দিয়ে আপনি কি বুঝবেন, এক বচন বহু বচন, স্ত্রী না পুরুষ, অতীত বর্তমান ভবিষ্যৎ, এগুলো বোঝা যায় না। তার এগুলো নিজস্ব কোনো অর্থ এককভাবে বসলে, যেমন হাত হাত বলতে আপনি নিজস্ব একটা অর্থ বোঝেন, একটা অঙ্গের নাম, কিন্তু আর বলতে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট কোনো, বা গাছ গাছ বললে আপনি একটা উদ্ভিদ বোঝেন বা একটা আকৃতি বোঝেন, আর বললে কিন্তু এরকম কোনো সেন্স বা আকৃতি আমাদের আসে না। এই ধরনের যেই শব্দাংশগুলো আছে সেগুলোকে বলা হয় অব্যয়। এই ধরনের শব্দাংশগুলোকে বলা হয় কি, অব্যয়। চলুন তাহলে আমরা অব্যয়ভাব সমাসটা কিভাবে শিখবো। অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমাদের একটা শখ, এটি আমি পড়াই, যেটা কোচিংও আমি এভাবে করেই পড়াই। আর আমার অনলাইনে ক্লাসগুলো আপনারা হয়তো বা আশা করি এতদিনে আমার চ্যানেলগুলো ক্লাসগুলো দেখে মোটামুটি আইডিয়া পেয়েছেন। আমার ক্লাসটা একেবারে ঘরোয়া ক্লাসের মতো, আমি কোচিংয়ে যেভাবে করে পড়াই, আমার যারা ফেস টু ফেস যারা সরাসরি স্টুডেন্ট আছে, তারা ঠিক এভাবেই করি। আমি ক্লাসও যেভাবে করে পড়াই, এখানেও ওইভাবে করে পড়ানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পক্ষে হয়। চলুন তাহলে আমরা কিভাবে করে করব। পূর্বপদ, আমরা আগে দেখবো ব্যাস বাক্য, দুঃখিত, পূর্বপদে কি থাকবে, পূর্বপদে কি থাকবে, ব্যাস বাক্যে কি লিখতে হবে। কারণ আমাদের তো সমস্ত পদ দেখে সমাস নির্ণয় করতে হয়, আর পূর্বপদ পরপদ সমস্ত পদে থাকে। পূর্বপদ একটা ঘর করলাম, আর ব্যাস বাক্য একটা ঘর করলাম, পূর্বপদে কি থাকবে, ব্যাস বাক্যে কি বসাবো, আর কিছু উদাহরণের জন্য রাখলাম। উদাহরণ, কিছুই বুঝলেন না, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে করে ক্লিয়ার করে বুঝতে পারবেন। তাহলে আমাদের পূর্বপদে যদি আ থাকে, আ, তাহলে তারপরে তো আমরা পর্যন্ত বসাবো। এখনো বুঝি নাই, একটা উদাহরণ দিই, ধরেন আজন্ম, তাহলে পূর্বপদে কি আছে, আ, আয়ের কি কোনো অর্থ আছে, এক বচন বহু বচন, স্ত্রী পুরুষবাচক, অতীত বর্তমান ভবিষ্যৎ, কিছু বোঝা যায় না। তার যেহেতু আদি আমরা
অব্যয়ের বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, তাই না? তো আ হচ্ছে এক ধরনের অব্যয়। তাহলে পূর্বপদে আমাদের অব্যয় আছে, তাহলে এটা অব্যয়ভাব সমাস। এখন আসি স্যার অর্থ কিভাবে করে চেঞ্জ করলো। দেখেন, জন্ম শব্দের অর্থ হচ্ছে ভূমিষ্ঠ হওয়া, আর আজন্ম কি ভূমিষ্ঠ হওয়া, বরং জন্ম পর্যন্ত, মানে যতদিন আমার জন্মটা আছে, তাহলে অর্থ চেঞ্জ হলো, নতুন শব্দ গঠন হলো, এই কারণে সমাসের প্রক্রিয়া। এবার স্যার ব্যাস বাক্য করলে কিভাবে করব? বলেছিলাম আমরা জন্ম, আর আয়ের জন্য কি আনবো? আয়ের জন্য আমরা কি আনবো? পর্যন্ত। তাহলে আজন্ম পর্যন্ত। আমি কি বুঝাতে পারলাম? একই রকম ভাবে হচ্ছে আদিগন্ত, আ দিগন্ত, দিগন্ত পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, এই খাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে। আবার বাক্য শুদ্ধিকরণ এটা আছে। আমরণ, আজীবন, আমরণ, আজীবন, আমি আজীবন আপনার দাস হয়ে থাকবো, গোলাম হয়ে থাকবো। একটা শব্দ আছে আ সমুদ্র হিমাচল, একটা শব্দ আছে আ সমুদ্র হিমাচল। এটা হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আরেকটা আছে আ পাদমস্তক, পাদ মানে পা, আর মস্তক হচ্ছে মাথা, মানে পা থেকে মাথা পর্যন্ত। এই শব্দগুলো আসে। এখন আমরা হয়তো বড় দেখে অনেক সময় কনফিউজড হয়ে যাই, অনেক সময় কনফিউজড হয়ে যায় যে হ্যাঁ হ্যাঁ, এটা তো কখনো দেখিনি, এত বড় শব্দ কেন লিখি। জাস্ট মাথা সামনে রেখে আপনি এইভাবে করে বুঝতে পারবেন। তাহলে আমরা পূর্বপদে যে আ পাই, তাহলে আমাদের ব্যাস বাক্য করার সময় পর্যন্ত ব্যবহার করলে আমার ব্যাস বাক্যটা হয়ে যাবে। বাকি সবগুলো একই রকম। আরেকটা আছে আয়ের ক্ষেত্রে ঈষৎ বসে, ঈষৎ। আমরা মুছে দিচ্ছি, কেমন? আটা যেহেতু আছে, আটা রেখে দিচ্ছি, মুছে দিচ্ছি, যে আশা করি সবাই বুঝতে, মানে লিখতে পেরেছেন। আহ, আ হচ্ছে ঈষৎ বা সামান্য বোঝায়। আরেকটা ক্ষেত্রে মানে পর্যন্ত অর্থ ব্যবহৃত হয়, বা ঈষৎ বা সামান্য অর্থ ব্যবহৃত হয়। যেমন আনত, নত মানে কি? মাথা নিচু করা। আর আনত মানে পরিপূর্ণিত করা না, তার মানে তার ব্যবহার করতে হয়েছে ঈষৎ বা সামান্য নত, ঈষৎ বা সামান্য নত। তাহলে ব্যাস বাক্যের জায়গায় সামান্য বা ঈষৎ বসালাম, নত, নত মানে একটু মাথা নিচু করা। যে এবার আপনি জেনে গেছিলেন। সবচেয়ে বেশি পরীক্ষা আছে আরক্ত, আরক্তিম, আরক্তিম অলরেডি বোর্ড পরীক্ষা কয়েকবার আসছে। আরক্তিম, আহত, সামান্য হত, হত মানে কি? আঘাতপ্রাপ্ত। এরকম ভাবে শব্দ আছে আমাদের। এগুলো আয়েরটা। এবার আসি আয়ের পরে অনু। সবাই লিখে নেই আস্তে আস্তে করে, যদি সম্ভব হয় আস্তে আস্তে করে লিখে নেই, মুছে দিচ্ছি কারণ এরপর আসি অনু। অনুটা কয় ক্ষেত্রে হয়? প্রথমত হচ্ছে পশ্চাৎ বা পেছন। যেমন অনুগমন, অনু, দুঃখিত, অনুগমন, গমন মানে হাঁটা। তাহলে অনুগমন কি? পশ্চাৎ গমন। ব্যাস বাক্য হচ্ছে পশ্চাৎ, ওই অনুর জায়গায় পশ্চাৎ, গমনের গমন। একই রকম অনুসরণ, পশ্চাৎসরণ, অনুগমন, অনুসরণ, অনুকরণ। এটা একটা। তো অনু দিয়ে একটা পাইলাম। আরেকটা আছে অনু ছোট বা ক্ষুদ্র অর্থে, ছোট বা ক্ষুদ্র অর্থে। যেমন ছোট বা ক্ষুদ্র। অনুবীক্ষণ, বীক্ষণ মানে দেখা। তাহলে কেমন বাক্য? অনু মানে ক্ষুদ্র, ক্ষুদ্র বীক্ষণ মানে দেখা। অনুজীব, অনু গল্প, ছোট গল্প থেকে ছোট হচ্ছে অনুগল্প। তো অনু দিয়ে দুটো পেলাম। উপ আছে, উপ। উপ অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, আমরা একটু দেখি। তিনটা অর্থে, প্রায় তিনটা অর্থ অনু, দুটো প্রতি ব্যবহার করতে পারি আমরা, বা উপ ব্যবহার করতে পারি। উপ
উপ প্রথম হচ্ছে ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহার করতে পারি, যেমন উপগ্রহ। তাহলে উপজায় কি ক্ষুদ্র, গ্রহের গ্রহ, উপগ্রহ। উপনদী, ছোট নদী বা ক্ষুদ্র নদী। উপজেলা, ক্ষুদ্র জেলা বা ছোট জেলা, মানে জেলার ছোট। তাহলে উপটা একটা হচ্ছে ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহার করতে পারি। আবার কোথায় আসতে পারি, এই উপকে আমরা সাদৃশ্য বা মত অর্থে ব্যবহার করতে পারি, বা নিকট অর্থে ব্যবহার করতে পারি, নিকট বা সমীপে, নিকটে বা সমীপ অর্থে ব্যবহার করতে পারি, নিকট বা সমীপে। কিরকম, যেমন উপকূল। উপকূলটা কি, কুলের সমীপে, মানে কুলের তীরবর্তী এলাকা যেটা সেটাকে বলে উপকূল, কুলের সমীপে বা নিকটে। যা লিখি উপবন, বনের সমীপে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে। এগুলো ব্যবহার করতে পারি। আরেকটু উপ ব্যবহার করতে পারি মত বা সাদৃশ্য অর্থে। আরেকটু উপ ব্যবহার করতে পারি কোথায়, মত বা সাদৃশ্য অর্থে। মত বা সাদৃশ্য, যেমন উপনেতা। তাহলে সে কি পরিপূর্ণ নেতা না, নেতার সদৃশ বা নেতার মতো। এখন এটা আমরা আবার ক্ষুদ্র নেতা বা এরকম ব্যবহার করতে পারি, মানে ব্যাস ব্যবহারটা আপনি যেভাবে করেন একভাবে করতেই পারেন। উপনেতা, উপশহর, শহরের মতো যেরকম উপজেলা ব্যবহার করেছিলাম। উপগ্রাম, গ্রামের সমীপও হয় বা গ্রামের সদৃশ হয়, দুইটাই। তাহলে মোটামুটি আমরা উপ দিয়ে পেলাম। এবার আসি প্রতি। যদি এখানে পূর্বপদ প্রতি থাকে তাহলে কি হবে, প্রতির ক্ষেত্রে হচ্ছে দুইটা পাই। একটা প্রতি, প্রথমটা ব্যবহার করে পৌনপুনিকতা। পৌনপুনিকতা, এটা নিয়ে আবার কথা আছে স্যার, এটা নিয়ে এই শব্দ দিয়ে বুঝলাম না, এটার মানে কি বুঝবো। মানে হচ্ছে স্যার বারবার, মানে পুনরায় আর কি। যেমন আমরা যদি বলি প্রতিদিন, একটা পর একটা দিন নাকি, তাহলে এটা ব্যাস বাক্য কি, দিন দিন নাকি। প্রতিক্ষণ বা প্রতিক্ষণে, প্রতিবার, বারবার। বুঝতে পারলাম। এটা একটা। আরেকটা হচ্ছে প্রতি ব্যবহৃত হয় বিরুদ্ধ অক্ষে। এটা কিন্তু আরেকটা হচ্ছে বিরুদ্ধ বুঝাইতে, মানে বিপরীত মুখে বুঝাইতে। কিরকম, যেমন বিরুদ্ধ বা বিপরীত আর কি। প্রতিবাদ, মানে কি বিরুদ্ধবাদ। বিরুদ্ধ বাদ, বাদ মানে কি কথা বা বাক্য। একেবারে প্রতিফলন, প্রতিফলন, বিরুদ্ধ ফলন। প্রতিরোধ, প্রতিশোধ। একটু মনে রাখবেন, আবার সব শব্দকে এগুলো মিলাতে যাবেন না, কারণ সব শব্দ কিন্তু সমাসের পরীক্ষায় হয় নাই। কেমন, এই কারণে সব শব্দকে মানে এই এই নিয়মের ভিতরে নিয়ে ফালানোর চেষ্টা করবেন না। শব্দ গঠনের অনেক প্রক্রিয়া আছে, সমাস আছে, সন্ধি আছে, উপসর্গ আছে, প্রত্যয় আছে, শব্দ রূপান্তর আছে, পদ পরিবর্তন আছে, নানাবিধ ব্যাপার আছে। সেই কারণে এক এক শব্দ একেবারে গঠিত হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রতি। আপনারা বিরক্ত হবেন না, আমরা আর কিছুটা সময় আলাপ করে আমাদের এই ক্লাস শেষ হবে। চলেন, শেষ হচ্ছে যথা। যথা আমরা কোথায় ব্যবহার করব, যেখানে কোনো কিছু অতিক্রম না করতে পারলে, কোনো কিছুকে অতিক্রম না করলে
অতিক্রম না করলে, যেমন যথাসাধ্য, তাহলে ব্যাকরণ করে কি হবে? সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে, নাকি যথা সাধ্য, যথারীতি, যথা নীতি, নীতিকে অতিক্রম না করে, এরকম নানাবিধ। এখন একটা পেলাম হচ্ছে স্যার অতিক্রম না করলে হচ্ছে যথা বসাবো, যদি অতিক্রম করে যায় তাহলে কি বসাবো? অতিক্রম করে গেলে আমরা বসাবো হচ্ছে, অতিক্রম করলে বসাবো আমরা উত, অতিক্রম করলে কি বসাবো? উত। বোর্ডে বেশ কয়েকবার আসার সেটা শব্দ হচ্ছে উদ্বেল, এটা সন্ধির একটা ব্যবহার আছে, উদ্বেল। বেলাকে অতিক্রম করে গেলে সেটাকে বলা হয় উদ্বেল। উদ্বেল, উদ্যোগ বেল, উদ্বেল শব্দটাকে ভাঙা হয় উদ্যোগ বেল। এখন খণ্ডতের জায়গায় সন্ধিগত কারণে দ হয়ে গেছে, এটা সন্ধির একটা ব্যাপার আছে। উচ্ছৃঙ্খল, উৎ প্লাস শৃঙ্খল সমান উচ্ছৃঙ্খল। এখানে সন্ধির একটা ব্যাপার আছে, কিন্তু এটা সমাসের ক্ষেত্রে কেন? শৃঙ্খলাকে অতিক্রম করে গেলে সেটাকে উচ্ছৃঙ্খল বলে, শৃঙ্খলাকে অতিক্রম করে সেটাকে উচ্ছৃঙ্খল বলে। কেমন? তার মানে যে কোনো কিছু অতিক্রম করলে সেটা হচ্ছে উদ্ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের একটা অব্যয় বা সমস্যা, একটা অব্যয়। সর্বশেষ আমরা যেমন আরেকটা সর্বশেষ, এটা দিয়ে হচ্ছে আমাদের অব্যয় বা সমাস শেষ হবে। আরেকটা অব্যয়ের ব্যবহার আছে, নির। নির বিসর্গ, কিন্তু মূলত হচ্ছে বিসর্গের জায়গায় র আসে। যেমন এটা অভাব বোঝালে, বেশিরভাগ অভাব থাকে। আর পূর্বপদে নির, তোমার নির্ভাবনা, নির্ভাবনা, তাহলে পূর্বপদে নির আছে, তাহলে ভাবনার অভাব, ভাবনার অভাব। নির্জল, জলের অভাব। নির্ভেজাল, ভেজালের অভাব। বুঝতে পারলাম? এগুলো মোটামুটি আরো আছে, প্র্যাকটিস করে আরো পাবেন। কারণ যখনই আপনি কোনো কিছু প্র্যাকটিস করতে যাবেন তখন নতুন নতুন শব্দ পাবেন, প্রায়োগিক শব্দ পাবেন। মানে আমরা এখানে যেই উদাহরণগুলো দিচ্ছি এগুলোই শেষ এরকম না, সমাস নিত্য নতুন শব্দ তৈরি হয়। তো এই কারণে অনেক নতুন নতুন শব্দ পেতে পারেন, সেগুলো নিয়ে মানে হতাশ হওয়ার কিছু নাই। আশা করি কমেন্ট বক্সে সেগুলো জানালে বোঝানোর চেষ্টা করবো। অনেক বড় একটা জার্নি শেষ করলাম আমরা প্রাথমিকভাবে আর কি আমাদের এই সমাজের, যদিও বিস্তারিত আরো আসবে সামনে। তারপরও সমাজ সম্পর্কে আমাদের যেই প্রথাগত প্রচলিত যে সমাজগুলো, সেগুলো আমাদের প্রথমে ছিল, একদম একটু আপনাদের স্মরণ করিয়ে দেই। একদম শুরুতে ছিল আমাদের সাধারণ সমাজের ভিতরে দ্বন্দ্ব সমাস, সেটা ডিটেলস আলোচনা করেছি। তারপরে ছিল দ্বিগু সমাস, সেটা আলোচনা করেছি। 3 নম্বরে ছিল তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমাদের চ্যানেলে 2টা ভিডিও আছে। তৎপুরুষ সমাসে কারণ 9টা প্রকার সমাসের তৎপুরুষ সমাস, সেটা 2টা ভিডিও আছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। তারপরে আমরা তৎপুরুষের পর পড়েছি কর্মধারয় সমাস, এরপরে বহুব্রী সমাস পড়েছি। বহুব্রী সমাসের 2টা অংশ ছিল, একটা ছিল হচ্ছে বহুব্রী সমাসের প্রথম অংশ, আর একটা ছিল পরের অংশ। কারণ বহুব্রী সমাস 8 প্রকার সমাস ডিটেলস আলোচনা হয়েছে স্যার। সাধারণত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলোতে এত ডিটেলস আলোচনার সুযোগ থাকে না। এরপরে আমাদের আছে, আজকে বললাম আমরা হচ্ছে অব্যয়ভাব সমাস, এবং অব্যয়ভাব সমাসের ভেতর দিয়ে 6টা সমাসের প্রাথমিক আলোচনা আমরা শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি পরবর্তী অন্য বিষয়ের ব্যাকরণ ভিত্তিক বা বাংলা ভিত্তিক ক্লাসগুলো পেতে পারেন আমাদের চ্যানেলে। আর কোনো যদি আপনাদের সুপারিশ বা মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের আপডেটের জন্য কোনো ভালো পরামর্শ বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।